যখনই আমরা কোনো শপিং করি, অফলাইন করি বা অনলাইন করি, আমরা ক্যালকুলেশন করি অনলাইন করলে কত টাকা আমার সেভ হবে আর অফলাইন করলে কত টাকা আমাকে বেশি দিতে হতে পারে, ঠিক আছে। বা কোনো ফ্রেন্ডসের মাধ্যমে বা ফ্রেন্ডসের রেফারেন্সে আমরা পারচেস করি, কেন করি? যেন আমাদের সস্তায় জিনিস পাই, আমরা যেন সস্তায় জিনিস পাই। বা আমরা যদি ডাইরেক্ট দোকানে যাই সেই ক্ষেত্রে আমাদের বেশি টাকা দিতে হতে পারে, আমরা নানান ক্যালকুলেশন করি। কিন্তু যখনই পার্সোনাল ফিনান্স রুলসের কথা বলি তখন আমরা কোনো ক্যালকুলেশন করি না, আমরা পার্সোনাল ফিনান্স রুলস ক্যালকুলেশনই করি না, আমরা সবসময় কী করি, পার্সোনাল ফিনান্স আমরা ম্যানেজ করি উইদাউট ক্যালকুলেশনে। তো কিছু রুলস আছে পার্সোনাল ফিনান্সের, সেই রুলসের মাধ্যমে আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে আপনি জানবেন যে আপনার পার্সোনাল ফিনান্স কীভাবে চলছে। তো আমি আজকে 5খানা পার্সোনাল ফিনান্স রুলস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনার পার্সোনাল ফিনান্সকে ঠিক করতে চান। পার্সোনাল ফিনান্সের প্রথম রুল হচ্ছে রুল অফ 72। এই রুল অফ 72 আমরা কেন ইউজ করি? সেই রুল অফ 72 আমরা ইউজ করি আমাদের টাকা কতদিনে ডবল হচ্ছে সেটা ক্যালকুলেট করার জন্য, কত বছরে ডবল হচ্ছে। ধরুন আপনার কোনো ইনস্ট্রুমেন্টে, ধরুন এফডিতে ইনভেস্টমেন্ট করেছেন, তার রেট অফ ইন্টারেস্ট 6%। তো 6% যদি রেট অফ ইন্টারেস্ট হয়, 72কে 6 দিয়ে ভাগ করলেন কত হবে? 12 বছরে আপনার টাকা ডবল হবে। ধরুন আপনার কোনো ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করেছেন, তার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8% বা 9% ধরুন। তো 9%, 72কে 9 দিয়ে ভাগ দিলে কত হবে? 8। তাহলে 8 বছরে টাকা ডবল হবে। আপনি যদি ক্যালকুলেট করতে চান যে আপনার টাকা কতদিনে ডবল হবে, সেটা রুল অফ 72 ইউজ করবেন। এবার হচ্ছে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 কি? রুল অফ 70। এই রুল অফ 70 কেন ইউজ হয় বা কিসের জন্য ইউজ হয়? সেটা ইউজ হয় আমাদের টাকা ভ্যালুয়েশন কতদিনে হাফ হবে, মানে ইনফ্লেশনকে আমরা যদি অ্যাড করি, আমাদের টাকার ভ্যালুয়েশন কতদিনে হাফ হবে সেটা আমরা ক্যালকুলেট করি রুল অফ 70। ধরুন আজকের দিন ইনফ্লেশন 7%, তো 70কে 7 দিয়ে ভাগ দিলে কত হবে? 10। তো আপনার টাকা 10 বছরের যা ভ্যালুয়েশন আছে সেটা অর্ধেক হয়ে যাবে। ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, সেই 1 লাখ টাকার ভ্যালুয়েশন 50,000 কতদিন হবে? 10 বছরে হবে। তো আপনি যদি জানতে চান যে আপনার টাকার ভ্যালুয়েশন কতদিনে হাফ হচ্ছে, সেটা রুল অফ 70-র মাধ্যমে আপনি জানতে পারবেন। এবার 3 নম্বর রুল হচ্ছে 4% রুল ফর ফিনান্সিয়াল ফ্রিডম। এই ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য 4% রুলটা কী? ধরুন আপনি যদি ফিনান্সিয়াল ফ্রিডম চান, সেই ক্ষেত্রে আপনার কর্পাস হওয়া উচিত কত? 25 টাইমস অফ ইউর অ্যানুয়াল এক্সপেন্সেস, যা বাৎসরিক খরচা তার 25 গুণা। ধরুন আপনার এজ হচ্ছে এখন 50, আপনার বাৎসরিক খরচা কত? 5 লাখ টাকা। তো বাৎসরিক খরচা যদি 5 লাখ টাকা হয়, তাহলে টোটাল কর্পাস কত দরকার? 1.25 ক্রোডস। কত দরকার? 1.25 ক্রোডস। সেই 1.25 ক্রোডস আপনি যদি ম্যানেজ করতে পারেন, সেই টাকাটা যদি 50% ইকুইটি বা 50% ডেট ফান্ডে রাখেন, তার থেকে যদি 4% করে এভরি ইয়ার উইথড্র করেন, তাহলে কত হচ্ছে? 4% এভরি ইয়ার উইথড্র করলে কত হচ্ছে? 5 লাখ। তো প্রত্যেক বছর আপনি 5 লাখ টাকা করে পাবেন। সেটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডমের রুলস। এই রুলসটা 96% কাজে দিয়েছে, মানে প্রুভ হয়েছে গত 30 বছরে। এই রুলটা স্পেশালি 4% রুল ফিনান্সিয়াল ফ্রিডমের, এই রুলটা সবসময় মনে রাখবেন যদি আপনি ফিনান্সিয়াল ফ্রিডম চান। এটা হচ্ছে 3 নম্বর রুল। 4 নম্বর রুল কি? 100 মাইনাস ইয়োর এজ রুলস। 100 মাইনাস ইয়োর এজ কথার অর্থ হচ্ছে যখনই আমরা অ্যাসেট অ্যালোকেশন করতে যাই, অ্যাসেট অ্যালোকেশন কোনো ইনভেস্টমেন্টে অ্যাসেট অ্যালোকেশন করতে গেলে আমরা কী করি? কারেন্ট এজ যা আছে, ধরুন আপনার কারেন্ট এজ হচ্ছে 30, তো 100 মাইনাস 30, তো 70% যাওয়া উচিত ইকুইটিতে অ্যান্ড 30% যাওয়া উচিত ডেট পোর্শনে। তো আমরা যখনই অ্যাসেট অ্যালোকেশন করব আমরা ইউজ করব 100 মাইনাস ইয়োর এজ রুলস। 100 মাইনাস ইয়োর এজ, যেটা অ্যান্সার দাঁড়াবে সেটা ইকুইটি পোর্শন থাকবে, ঠিক আছে। তো 100 মাইনাস ইয়োর এজ, ধরুন আপনার এজ 50, তো 50 মানে 100 থেকে 50 বাদ দিলে 50 হচ্ছে, তো 50% ইকুইটিতে যাওয়া উচিত আর 50% ডেট ফান্ডে যাওয়া উচিত। এটা হচ্ছে 100 মাইনাস ইয়োর এজ রুলস। এটা হচ্ছে 4 নম্বর রুলস। লাস্ট এবং 5 নম্বর রুলস হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স রুলস। আমাদের যখনই আমরা লাইফ ইন্স্যুরেন্স করতে যাই, কত টাকা লাইফ ইন্স্যুরেন্স করা উচিত সেটা আপনাকে জানতে হবে। সবাই কোশ্চিন করে আমি কত টাকা ইন্স্যুরেন্স করবো, কত টাকা লাইফ ইন্স্যুরেন্স করবো। সবসময় মনে রাখবেন আপনার যা অ্যানুয়াল ইনকাম তার 20 গুণা, 20 টাইমস অফ ইউর অ্যানুয়াল ইনকাম কী হওয়া উচিত? লাইফ ইন্স্যুরেন্সের সাম অ্যাসিউরড হওয়া উচিত। ধরুন আজকের দিনে আপনার অ্যানুয়াল ইনকাম হচ্ছে 5 লাখ টাকা, তাহলে আপনার সাম অ্যাসিউরড কত হওয়া উচিত? 1 কোটি টাকা। সবসময় মনে রাখবেন, স্পেশালি যখন আপনি লাইফ ইন্স্যুরেন্স করতে যাচ্ছেন, আপনার অ্যানুয়াল ইনকামের 20 গুণা যেন সাম অ্যাসিউরড হয়। এটা হচ্ছে ম্যান্ডেটরি রুলস অ্যান্ড এটা হচ্ছে সব থেকে ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ফার্স্ট রুলস হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এই 5খানা রুলস মনে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমি আরও 5খানা রুলস দিব। আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনি যদি চান আপনার বন্ধুর উপকার করতে, তাহলে অবশ্যই এই ভিডিওটি তাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।